আজকে আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অলরেডি দেখতে পারছি যে আমাদের একটা মধ্যবর্তী সরকার অলরেডি আমাদের শপথ নেওয়া শেষ হয়ে গেছে। এমত অবস্থায় আমাদের যে বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে যে সরকার গঠন করলো, এই সরকারের কাছে আমরা আসলে কি আশা করি এবং এই সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে আসলে আজকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। সো একদম ডিরেক্ট ভিডিওতে চলে যাওয়া যাক। আমার হিসেবে বর্তমানে, অর্থাৎ বর্তমান যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে এখন যদি আওয়ামী লীগকে কনসিডারও করতে চান, তাহলে আপনাকে এটা মানতেই হবে যে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকার পরে স্বাভাবিকভাবেই তারা একটা চেষ্টা দিবে অন্তত তারা যাতে বিরোধী দলেও থাকতে পারে। কারণ তারা এখন যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে একেবারে মুছে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সো আওয়ামী লীগ কখনোই সেটা মেনে নিতে পারবে না। যার কারণে আমরা দেখছি যে জয়, যিনি শেখ হাসিনার পুত্র, উনি প্রথম দিন বলছে যে ওনার পরিবার বা বঙ্গবন্ধু পরিবার আর রাজনীতিতে আসবেন না, কিন্তু এর পরের দিনই আমি শিওর বা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পলিটিক্যাল যারা আছে তাদের প্রেশারেই উনি আবার তার মত চেঞ্জ করে যে দেশের প্রয়োজনে দরকার হলে তারা আওয়ামী লীগের রাজনীতি আবার করবে এবং আওয়ামী লীগের হাল আবার ধরবে। এ তো গেল একটা বড় প্লেয়ার বা আওয়ামী লীগের প্লেয়ার, কিন্তু এইখানে সবচেয়ে বড় প্লেয়ার যেই দুটো সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত। তারা এইখানে একটা বড় রোল প্লে করবে, কারণ আমাদের যে এখন যে সরকারটা আছে এই সরকারটা কিন্তু সাংবিধানিক কোনো সরকার না। সংবিধান আমি অনেক কম বুঝি, বাট আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে একটা রাষ্ট্রের সংবিধানে কখনো বিপ্লবের বৈধতা দেওয়া হয় না। আর আমরা যেটা করছি, বাংলাদেশের ছাত্র জনতা যেটা করছে সেটা একটা বিপ্লব। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে একটা সংবিধান এক্সিস্ট করে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো ইন্ট্রিম গভর্নমেন্ট হোক বা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, তাকে কিন্তু 90 দিনের মধ্যে একটা ইলেকশন বা একটা নির্বাচন থ্রু করতে হয়। এবং বিএনপির তরফ থেকে অলরেডি কিন্তু এই ধরনের একটা ডিমান্ড বাজারে চলে আসছে। স্বাভাবিকভাবেই যেহেতু তারা প্রায় 16 বছর ক্ষমতায় নাই এবং তারা বিগত কয়েকটা নির্বাচনেই অংশগ্রহণ করে নাই, সুতরাং তারা চাইবে এখন তাদের মাঠে যে জনপ্রিয়তা আছে এবং তাদের সবচেয়ে বড় বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগ মাঠে একেবারেই অনুপস্থিত, তারা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইবেই। সো এখন বর্তমানে আমাদের যে সরকার আছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, ওনার সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জামায়াত, বিএনপি অথবা আওয়ামী লীগকে এমনভাবে কন্ট্রোল করা যাতে করে তারা ইউনূসকে কিছু সময় অ্যালাউ করে। সেটা হতে পারে 1 বছর, 2 বছর অথবা 3 বছর। এই যে ইউনূসকে সময় দেওয়ার ব্যাপারটা, আমি পার্সোনালি যতগুলো মানুষের সাথে কথা বলছি সবাই একমত যে ইউনূসকে সময় দেওয়া যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক মারপ্যাঁচে এমনও হতে পারে একটা সময় এসে দেখা যাবে যে আওয়ামী লীগ, বিএনপি দুই দল একসাথ হয়েই ইলেকশনের আবেদন করতেছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের যে নতুন যে সরকার, এই সরকারের কাছে এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। আমরা আশা করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা একটা ভালো সমাধান দিতে পারবে। আর আমার পার্সোনালি বিএনপি বা জামায়াতের কাছে একটা বড় আবদার, সেটা হচ্ছে ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুটা সময় অ্যালাউ করবে। কারণ উনি যখন বাংলাদেশে আসছে তখন উনি একটা ম্যান্ডেট নিয়ে আসছে এবং এরপরে উনি সরাসরি বলছে যে আপনারা আমাকে যদি চান তাহলে আমার কথা শুনতে হবে, আমার কথা যদি না শুনেন তাহলে আমাকে এখনই বলে দেন, আমি চলে যাই। সুতরাং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে উনি একটা ম্যান্ডেট নিয়ে আসছে এবং ওনার যে ম্যান্ডেট এবং এই ম্যান্ডেটে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আস্থা রাখছে সেটাও পরিষ্কার। সুতরাং তাদেরকে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি দেখাইতে হবে এখানে। তাদেরকে নিঃসন্দেহে ইউনূসের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিছুটা সময় অ্যালাউ করে যেতে হবে। বর্তমান সরকারের জন্য আমার কাছে বা আমার বিবেচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন অর্থনীতি। আপনি যদি খালি চোখে দেখেন এই 16 বছরে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি অনিয়ম, সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, সেটা আমার মনে হয় বাংলাদেশের আর্থিক খাত। আপনি যদি শেয়ার বাজারের দিকে তাকান, 2010 সালে শেয়ার বাজার যেখানে ছিল, 2024 সালে এসেও বাংলাদেশের শেয়ার বাজার সেখানেও এখনও পর্যন্ত যেতে পারে নাই।
আপনি যদি বাংলাদেশের আর্থিক খাতের দিকে তাকান, প্রত্যেকটা ব্যাংকে লুটপাট। বাংলাদেশের যেই সব ব্যাংকে আমরা সবচেয়ে নিরাপদ সিকিউর মনে করতাম, সব ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সুতরাং এই যে অরাজকতা, এই যে সীমাহীন লাগামহীন দুর্নীতি এবং এর ফলে বাংলাদেশের রিজার্ভের যে অবস্থা এবং আর্থিক খাতের যে সংকট, এইটা সামাল দেওয়াটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে এই ক্ষেত্রে একটা বড় সুবিধা উনি পাবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রবাসীরা মাঝখান দিয়ে একটা স্ট্রাইক করছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে তারা লিগ্যাল চ্যানেলে টাকা পাঠাবে না, অর্থাৎ তারা ব্যাংকে টাকা পাঠাবে না, যেহেতু সেই সমস্যাটার সমাধান এখন হয়ে গেছে, আমার বিশ্বাস এবং আমার প্রবাসীদের কাছে আবদার, আপনারা অবশ্যই লিগ্যাল চ্যানেলে টাকা পাঠাবেন, হুন্ডি অ্যাভয়েড করবেন। আর মনে রাখবেন, এই 16 বছরের নৈরাজ্যে যারা সবচেয়ে বেশি সুবিধা নিছে তারা হচ্ছে আওয়ামী লীগের লোকজন। আর এই যে অবৈধ যতগুলো ব্যবসা আছে, স্বাভাবিকভাবেই সবগুলোর নিয়ন্ত্রণে এখন তারা। সুতরাং আপনি যদি অবৈধ চ্যানেল ইউজ করেন, ঘুরে ফিরে কিন্তু আপনি তাদেরকেই হেল্প করতেছেন। আপনারা যেমন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ হয়ে আমাদেরকে হেল্প করছেন, ঠিক একইভাবে এখন আমাদের যে প্রতিনিধি আছে, আমাদের দেশের যে ব্যাংকিং খাত আছে, সেটাকে হেল্প করেন, লিগ্যাল চ্যানেলে টাকা পাঠান। এছাড়াও আসার কথা হচ্ছে যে বাংলাদেশে যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসে, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের যে ওয়ার্ডের ইস্যু, সেটা অনেকটাই সলভ হয়ে আসবে। এবং এই সরকার যদি দেশে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারে, তাহলে গার্মেন্টস সেক্টর থেকে আমরা এত বছর যে সুবিধাগুলো নিয়ে আসছি, সেগুলো কন্টিনিউয়াসলি আমরা নিয়ে আসতে পারবো। এছাড়াও একটা বড় আশার কথা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার বিগত 3 দিনে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠনের আগের এবং পরের 2 দিন একটা বড় ধরনের মোমেন্টাম ক্রিয়েট করছে, যেই মোমেন্টামটা পজিটিভ অথবা ঊর্ধ্বগামী। আমি বিগত 3 বছর ধরেই বাংলাদেশের শেয়ার বাজারের সাথে যুক্ত, এবং আমার এই চ্যানেলে আপনারা বা আমার ফেসবুক পেজ আপনারা সবসময় দেখবেন যে শেয়ার বাজার বা অর্থনীতি রিলেটেড ভিডিও। এই 3 বছরের অভিজ্ঞতায় আমি একদিনও দেখি নাই বাংলাদেশের শেয়ার বাজারের ইন্ডেক্স একদিনে 300 পয়েন্ট বাড়ছে, যেটা গত বৃহস্পতিবার ঘটছে। সুতরাং এটা খুবই আশার বিষয় যে বাংলাদেশের মানুষের শেয়ার বাজারের প্রতি যে একটা অনাস্থা এবং শেয়ার বাজার যে কিছু মাফিয়া কন্ট্রোল করত, সেই মাফিয়াদের দূরত্ব এখন থেমে যাবে এবং বাংলাদেশের শেয়ার বাজারের প্রতি মানুষের আস্থা বাড়বে। এই আমাদের শেয়ার বাজারের প্রতি যদি আমাদের জনগণের আস্থা বাড়ে এবং সেইটার যদি স্টেবল একটা পিকচার তৈরি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এই বাজার বিদেশি বিনিয়োগকারীকেও আকৃষ্ট করবে। আর এই বাজার যদি বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করে, তাহলে ইভেনচুয়ালি আমার দেশের মানি ফ্লো বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে এখন যেই আরেকটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ এবং আইন বিভাগ। কিন্তু একটা সুখবর হলো, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ করছে এবং অ্যাপেল ডিভিশনের যে আরও 5 জন বিচারপতি আছে, ওনাদের পদত্যাগ করার কথা উঠছে। সুতরাং বলা যাচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ এবং ল অ্যান্ড অর্ডারে কিছু একটা ম্যাসিভ সংস্কার আসতে যাচ্ছে। বাট এইখানে কিছু চ্যালেঞ্জ এই সরকারের জন্য সবসময় থেকে যাচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের বিগত 16 বছরে বিচার বিভাগ এবং হচ্ছে আমাদের ল অ্যান্ড অর্ডার বা আইনের ব্যবস্থা, এই ব্যবস্থাটা এতটাই পলিটিক্যালাইজ করা হয়েছে যে সেখান থেকে আপনি যদি 16 বছর ধরে টান দেন, তাহলে আপনি ঠিক কতজনকে প্রপারলি ছাঁটাই করতে পারবেন সেইটার একটা বড় সন্দেহ থেকে যায়। আর তাদেরকে যদি প্রপারলি ছাঁটাই করা না যায়, অথবা তাদেরকে যদি প্রপারলি আইডেন্টিফাই করা না যায়, তাহলে কিন্তু তারা সবসময়ই একটা কুচক্রী মহলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা করবে। আমরা 16 দিনের আনন্দে আমরা যদি এটা ভুলে যাই যে বাংলাদেশে বিগত 16 বছর ধরে পলিটিক্যালাইজ করা হয়েছে, তাহলে কিন্তু আমরা আমাদের বিপদ ডেকে আনতেছি। সুতরাং এই সরকারকে এই ব্যাপারটাকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে এই দেশে আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সেক্টরে যেই পরিমাণ পলিটিক্যালাইজ করা হয়েছে এবং আমাদের বিচারপতি থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসনের লোক যেই পরিমাণ দলপ্রেমী ছিল, সেই মানসিকতা থেকে ফিরিয়ে আনাটাই এখন এই সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তবে এইখানে সাধারণ মানুষ হিসেবে আমাদেরও কিন্তু একটা বড় গুরু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন ব্যবস্থা বলেন, যে কোনো জায়গায় বলেন, নেক্সট টাইম যদি কোনো ধরনের অসঙ্গতি হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সেটার প্রতিবাদ করতে হবে। অর্থাৎ আপনি যদি নেক্সট টাইম কোনো একটা কাজ করতে যান, আপনার কাছে যদি ঘুষ চাওয়া হয়, তাহলে আপনি কখনোই সেটার ক্যারিয়ার হবেন না, বরং আপনি সেখানে ইনস্ট্যান্ট প্রোটেস্ট করবেন।
আপনি যদি আপনার প্রোটেস্ট কন্টিনিউ করতে পারেন, আপনি যদি আপনার বিদ্রোহ কন্টিনিউ করতে পারেন, আপনি যদি আপনার প্রতিবাদ কন্টিনিউ করতে পারেন, তাহলে আস্তে 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 করে এই জায়গায়ও সংস্কারটা চলে আসবে। এটা অনেক কঠিন সরকারের জন্য একা মোকাবেলা করা। এখানে প্রত্যেকটা মানুষকে, যারা এই সিস্টেমের সাথে যুক্ত, অর্থাৎ আমি, আপনি সবাই, আমাদের সবাইকে এখানে নিজেরা নিজেদের দায়িত্ব পালন করে রুল অফ ল এনশিওর করতে হবে। বর্তমান সরকারের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। কারণ আমরা সবাই এটা মোটামুটি এখন সবার কাছেই ক্লিয়ার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী অথবা আমাদের সাবেক রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা কতটা ইন্ডিয়া প্রেমী ছিল। সো এমত অবস্থায় বোঝাই যাচ্ছে যে বিগত 16 বছরে আমাদের এই সরকার, যেই সরকার গত হয়েছে, সেই সরকার অনেক 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 বেশি সুবিধা আমাদের পার্শ্ববর্তী দেশকে দিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের পার্শ্ববর্তী দেশ এই পরিবর্তনকে সাধুবাদ জানাবে না। সুতরাং এই সরকারকে তারা যে কোনোভাবেই আনস্টেবল করতে চাইবে। সুতরাং এই সরকারকে এই ব্যাপারটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কারণ আমার বিশ্বাস আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা অলরেডি তারা প্রুফ করে ফেলছে তাদের অনেক মিডিয়াতে, ইউটিউবে, আপনি যদি টুইটারে কথা বলেন, সেখানে তাদের অনেক প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে তারা সেটা প্রুভ করে ফেলছে যে তারা এই পতন মেনে নিতে পারতেছে না বা এই গণ অভ্যুত্থানকে তারা স্বীকার করতেছে না। এমত অবস্থায় একটা অপশক্তির সাথে হাত মিলাবে তারা, এটা নিশ্চিত। এবং যেই অপশক্তি তাদেরকে এত বছর ধরে সুবিধা দিয়েছে, তাদেরকে মাঠে রাখার জন্য, তাদেরকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করবে। আমার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য মোটা দাগে আপনারা যদি হিসাব করেন যে কয়টা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ এগুলাই, বাদ বাকি ছোটোখাটো অনেক চ্যালেঞ্জ আছে। কিন্তু আপনি যদি এই 4টা জায়গায় কন্ট্রোল করতে পারেন, তাহলে অন্যান্য যত চ্যালেঞ্জ আছে সেগুলো বাই প্রোডাক্ট হিসেবেই ঠিক হয়ে যাবে। এই সরকারের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো। এই সরকার নিয়ে আমি অনেক আশাবাদী, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি এই সরকার আমাদের যেই বিপ্লব, আমাদের যেই মুক্তি, আমাদের যে স্বাধীনতা এবং আমাদের যে রিফর্ম, সেটাকে যথেষ্ট সম্মান দিবে। এবং আমি আশা করি যে এই সরকারকে যদি যথেষ্ট টাইম দেওয়া হয়, তাহলে আমরা এক নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত থাকতেই পারি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।